হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আমরা আজকে দেখব যে সিএসএস এর ফ্লোট নিয়ে এবং ইনলাইন নিয়ে দেখেছিলাম আমরা অলরেডি, এবং অ্যালাইন নিয়ে দেখব। এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব সবগুলো মিলিয়ে। তো প্রথমত আমরা ফ্লোট নিয়ে দেখি। তো ফ্লোট প্রপার্টির ভ্যালু অনেকগুলো আছে, যেমন ফ্লোট লেফট রাইট আপনি যে কোনোভাবে করতে পারবেন। দুইটা প্রপার্টির ভ্যালু আছে। তো আমরা আমাদের ফোল্ডারে এখানে আমরা দুইটা ফাইল তৈরি করে রাখছি অলরেডি, যেন আমাদের কাজে দেরি না হয়। আর এখানে ফাইলগুলোকে অলরেডি ওপেনও করা আছে সাবলাইমে। আমরা জাস্ট এখন কাজ করব। তো আমরা ফ্লোট কি সেটা আগে জানতে হবে। ধরুন ফ্লোট হচ্ছে গিয়ে, আপনি ধরুন এই বাটনটাকে রাইটে নিতে চাচ্ছেন। তো এখানে যদি আপনি বাটনটাকে রাইটে নিতে চান, তখন আপনি এটাকে কীভাবে নেবেন? হয়তো বা আপনি যদি ফ্লোটের কাজ না জানেন, তাহলে এটাকে মার্জিন করে নেবেন, যে মার্জিন লেফট এতটুকু আসবে। তো এটা আসলে মার্জিন দিয়ে করতে হয় না, এটা আপনি ফ্লোট যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা ইউজ করে সেটার ভ্যালু আপনি যদি রাইট দিয়ে দেন, ফ্লোট রাইট যদি দিয়ে দেন, তাহলে এদিকে রাইটে চলে আসবে। এই যে দেখুন এখানে ফ্লোট রাইট দেওয়া আছে ইমেজে, একটা ইমেজের মধ্যে ইমেজটা ওইদিকে চলে গেছে। তো আচ্ছা, আমরা দুইটি বাটন এভাবে তৈরি করে অথবা কিছু টেক্সট দিয়ে আমরা কাজ করে দেখাতে পারি, সমস্যা নেই। আর অথবা এখানে এটা কি দেওয়া দেখি আমরা, এটা কি ইমেজ? না, এটা ইমেজ না। আচ্ছা, আমরা এখানে একটা ডিভ নিই, btn1 একটা ডিভ নিলাম। আর এটার মধ্যে বাটন দিই, বাটন ট্যাগের মাধ্যমে একটা বাটন তৈরি করব। আর এটাতে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ক্লিক ক্লিক। আর আমরা এটাকে ওপেন করি, এখন মজিলাতে ওপেন করি। এই যে আমাদের বাটনটি ওপেন হয়েছে। এখন যদি ধরুন আমরা আমাদের যে বাটনটি আছে সেই বাটনটিকে আমরা এখানে না, আমরা এদিকে নিতে চাই, তখন এটাকে এদিকে কিভাবে নেব? এটাকে অবশ্যই আমরা ফ্লোট করে নেব, কখনো মার্জিন দিয়ে নেব না, ফ্লোট রাইট করে নেব। অথবা এখানে আমরা যদি টেক্সট লাইন রাইট করে দেখুন তখন কি হয়। আমরা এখানে কি নিয়েছিলাম, ক্লাস নিয়েছিলাম যে btn1, তার ভিতরে বাটন ট্যাগ, এটাকে আমরা টেক্সট লাইন রাইট করি। টেক্সট লাইন রাইট করলে এদিকে যাচ্ছে না, তাহলে আমরা কিভাবে নেব এটাকে? এটাকে অবশ্যই আমরা ফ্লোট লেফট করে দেবো। এখানে ফ্লোট লেফট, সরি, দেখুন ফ্লোট লেফট করা তো এটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এখানে আমাদের এটাকে একটা উইড হাইট দিয়ে দিতে হবে। এখানে আমরা এটার উইড দিয়ে দিই, এখানে 20 পিক্সেল হাইট দিয়ে দিই, 10 পিক্সেল। উইডটা একটু বাড়িয়ে দিই, 50 পিক্সেল করি। আচ্ছা, এটাকে বুঝতে সুবিধা হবে আমরা এভাবে একটু স্টাইল করে নিলে। আর এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা, সরি বারবার ভুল হচ্ছে, ব্যাকগ্রাউন্ড আমরা রেড দিয়ে দিলাম এবং কালার দিয়ে দিলাম এখানে ব্লু, সরি সাদা। আর কি করা যায়, আর বর্ডারটা নাম করে দিই বর্ডার 0। আর এটার প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল। এখন যদি রিফ্রেশ করি তাহলে এমন দেখাচ্ছে। আচ্ছা, এটা এরকম দেখানোর কারণ হচ্ছে গিয়ে আমরা এটার হাইট দিয়ে দিচ্ছি, হাইট দরকার নেই, ঠিক আছে। আর আমরা এখানে 10 পিক্সেল 20 পিক্সেল করে দিই, দেখি কি হয়। সরি, এখানে একটা ভুল হচ্ছে না কেন? আমরা এটাকে ডিসপ্লে ব্লক করে দেখি, ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন দেখি কাজ করে কিনা। তারপরও কাজ করতেছে না, তাহলে এখানে যাবেন ইনস্পেক্ট এলিমেন্ট। এটাকে এখানে
10 পিক্সেল 20 পিক্সেল করেন এখন, 10 পিক্সেল 20 পিক্সেল, তাতেও হচ্ছে না। তাহলে এখানে আপনি এটা বাড়ান, দেখেন কি হয়। হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে কি, এখানে আমরা উইড দিয়ে দিচ্ছি, এটা সমস্যা করতেছে। তো এইভাবে আপনারা সমস্যাগুলো বের করতে পারবেন কোনটা দিয়ে সমস্যা হচ্ছে। না হলে ওইখানে একবার চেঞ্জ করতে হবে, তারপর আবার এসে রিফ্রেশ করতে হবে। তো আমরা প্রথমে একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে কি এটাতে উইড হাইট দিয়ে দিচ্ছি। সবসময় বাটনের মধ্যে প্যাডিং দিয়ে এটা উইড হাইট দিবেন। মানে সবসময় একটা যদি এরকম বাটন তৈরি করতে যান, তখন এটাকে উইড হাইটটা প্যাডিং দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেমন এটাতে আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি, যেমন এখানে 20 পিক্সেল না দিয়ে 30 পিক্সেল দিলে আর একটু ভালো লাগবে। 30 পিক্সেল পাবে, সরি 30 পিক্সেল পাবে ডানে বায়ে, আর উপরে নিচে পাবে 10 পিক্সেল। দেখুন এখন কিন্তু ঠিক আছে, বাটনটা খুবই সুন্দর। এবং আপনি চাইলে এটাকে আরেকটু স্টাইল করতে পারেন। এখন আমাদের স্টাইল করার দরকার নেই, আমরা এটাকে রাইটে নেব। এটাকে রাইটে নিতে হলে আমাদের এখানে কি লিখতে হবে, ফ্লোট রাইট। আমরা এখানে লেফট দিয়ে রাখছি, ফ্লোট রাইট দিয়ে দিলাম, আর এটাকে এখানে শেষ করে দিই। দেখুন এটা রাইটে চলে গেছে। তো এটা কীভাবে গেছে, আমরা জাস্ট এখানে কি করছি, এই স্টাইলগুলো না দিলেও হয়তো বা হবে। দেখুন স্টাইলগুলো না দিলেও হবে, দেখুন স্টাইলগুলো না দেওয়াতে কাজ হচ্ছে। তখন হয়নি কেন আমি বলতেছি, এখানে আমরা ফ্লোট রাইট দেবো, রাইটে নিয়ে যাব, কিন্তু আমি ওই সময় আসলে ভুল করে এখানে লেফট দিয়ে দিয়েছিলাম, তার কারণে কাজ করিনি। তো এখন দেখুন এটাকে কি করছি, আমরা জাস্ট এটাকে একটু স্টাইল করলাম বাটনটাকে, এবং এটাকে আমরা চাচ্ছি যে রাইটে নিয়ে যাব, তার কারণে ফ্লোট রাইট দিয়ে দিলাম এবং এটা রাইটে চলে গেছে। তো আপনি যদি চান যে একটা এদিকে একটা বাটন থাকবে, এটার পাশে আরেকটা বাটন আনবেন, এভাবে একটার পাশে একটা বাটন নিয়ে আসবেন। আপনি এখানে অনেকগুলো বাটন তৈরি করলেন, ধরুন একটা না, এখানে আরও অনেকগুলো বাটন সেম নামে আপনি তৈরি করলেন। ধরুন একটা দুইটা তিনটা বাটন তৈরি করলেন। তো তিনটা বাটনকে যদি আপনি রিফ্রেশ করেন, দেখুন এখন কিন্তু পুরো সবগুলো পাশাপাশি আছে। আমরা যদি এখান থেকে ফ্লোরটা কেটে দিই, ফ্লোট কেটে দিলাম, ঠিক আছে। এখন এটা পাশাপাশি কিভাবে আসছে, পাশাপাশি আসছে আমাদের এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক, এটার কারণে। এটা কেটে দিলেও হয়তো বা হবে, কারণ এটা অটো ডিসপ্লে ইনলাইন ব্লক পেয়ে আছে। আমরা যদি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক না দিয়ে এখানে যদি শুধু ব্লক ইউজ করি, তখন একটার পাশাপাশি আর একটা আসবে না। দেখুন একটার পাশাপাশি একটা আসতেছে না। কিন্তু যখন আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করতেছি, মানে এটা ডিফল্টভাবেই দেওয়া থাকে ডিসপ্লে ইনলাইন ব্লক, তখন একটার পাশাপাশি একটা চলে আসতেছে। এবং আমরা যদি এটাকে ফ্লোট লেফট করে দিই, দেখুন এখন যদি এটাকে ফ্লোট লেফট করি, ফ্লোট লেফট মানে এখন ফ্লোট লেফট করলাম, এই বাটনটাকে ফ্লোট লেফট করলাম, এটাতে ফ্লোট লেফট পাইছে, এটাতে পাইছে, এটাতে পাইছে, এটাতে পাইছে, সবগুলোতে ফ্লোট লেফট পাইছে। তো আমাদের কিন্তু সবগুলো বাটনের মধ্যেই কাজ করতেছে। দেখুন এখানে সবগুলো বাটনেই ফ্লোট লেফটটা কাজ করতেছে। তো আমাদের এখন যদি ফ্লোট লেফটটাকে আমরা রিফ্রেশ করি, দেখুন একটার পাশাপাশি একটা চলে আসছে, একটা মেনুর মতো হয়ে গেছে। এখন যদি আমরা জাস্ট এটার মধ্যে একটা পয়েন্টার দিয়ে দিই, কার্সর পয়েন্টার দিয়ে দিই, তখন দেখুন কি হয়, একটা মেনুর মতো হয়ে যাবে। এবং এটাতে হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, এরকমও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আপনি এখানে যদি এটাতে হোভার করেন, এটার ব্যাকগ্রাউন্ড কি হবে, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে, চেঞ্জ হয়ে ধরুন এটার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে, এখানে সাদা আছে, ধরুন কি হতে পারে, ব্লু হয়ে যাবে। দেখি এখন কি হয়, দেখুন ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে যাচ্ছে। এখন আপনি ধরুন চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব তাড়াতাড়ি ব্লু হয়ে যাচ্ছে। এখন যদি চান যে আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্লু হবে না, এটা হ্যাঁ ব্লু হবে কিন্তু ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে হবে ব্লুটা। তো এটা কিভাবে করবেন, যদি আস্তে আস্তে করাতে চান, তাহলে আপনি যেই ব্যাকগ্রাউন্ড এটার ভিতরে কোনো কিছু লিখবেন না। আপনি যেই বাটনের মধ্যে যেখানে মেইন স্টাইলটা করছেন, মেইন স্টাইল কোনটা, আমরা মেইন স্টাইল করছি এটার মধ্যে, তাই না। তো আমাদের এটার মধ্যে দিবেন যে ট্রানজেকশন, এটা CSS3 ট্রানজেকশন দিয়ে আপনি এখানে লিখে দিবেন যে কত সেকেন্ডে এটা আপনার এটা শো করবে। ধরুন আমরা এখানে 5 সেকেন্ডের মধ্যে এটা শো করবে, মানে 5 সেকেন্ড সময় নিয়ে এটা শো করবে। দেখুন এখন ধপ করে কিন্তু চলে আসতেছে ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা এখন রিফ্রেশ করলাম, দেখুন এখন ওভার করতেছি, আস্তে আস্তে 5 সেকেন্ড ধরে আসতেছে।
আপনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যেমন এখানে কমিয়ে দিতে পারেন যে 2 সেকেন্ড ধরে আসুক। দেখুন 2 সেকেন্ড ধরে কিন্তু আসতেছে। আপনি চাইলে 1 সেকেন্ডও দিতে পারেন, অথবা এখানে 5 সেকেন্ড দিয়ে 5 মিলি সেকেন্ড দেন, 0.5 সেকেন্ড, তাহলে একটু ভালো হবে। দেখুন এখন কি হচ্ছে, এটা মানে আমাদের এটাকে হোভার করলে খুব সুন্দর একটা ইফেক্ট পেয়ে এটা আসতেছে। তো আপনি যদি এই ট্রানজেকশনটা এখানে না দিয়ে যদি হোভারে ভুল করে দিয়ে দেন, তাহলে দেখবেন যে অন্যরকমভাবে কাজ করবে, মানে একবার কাজ করবে আরেকবার করবে না। প্রথমে হোভার করানোর সময় কাজ করবে এবং সরিয়ে ফেললে এটা হঠাৎ করে চলে যাবে। তার কারণে আপনি সবসময় মেইন যেই আপনার ডিপ সেটার মধ্যে ট্রানজেকশনটা ইউজ করবেন। তো এটা আপনি যদি না বুঝে থাকেন আমাদের ক্লাসে জিজ্ঞেস করবেন, বুঝিয়ে দেবো। এটা CSS3। তো ফ্লোটের সাথে সাথে এটাও দেখিয়ে ফেললাম, আপনাদের নতুন আরেকটি জিনিস শেখা হলো ট্রানজেকশন নিয়ে কীভাবে কাজ করতে। তো ট্রানজেকশনের আরও কাজ আছে, সেগুলো নিয়ে আমরা CSS3-তে আলোচনা করব। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন যে ফ্লোটের কাজ কী। ফ্লোটের কাজ আস্তে আস্তে আরও অনেক কিছু বুঝতে পারবেন। আপনি চাইলে ধরুন একটা আচ্ছা, আমরা এখানে পেইন্ট ওপেন করি। এখানে যদি ধরুন আমরা যদি এরকম 2-3টা ডিপ থাকে, ডিপগুলো নিচে নিচে আছে, ঠিক আছে। আমরা যদি কোনো ডিপ তৈরি করি এরকম, এটা কিন্তু একটা নিচে একটা আসবে। তখন যদি আপনি নিচেরগুলোকে উপরে আনতে চান, তখন এই ডিপটাকে আপনি ফ্লোট লেফট করবেন। এই ডিপটাকে ফ্লোট লেফট করলে এটা নিচে যে ডিপটা থাকবে সেটা এখানে চলে আসবে। আবার এই ডিপটা এখানে আসছে, তো এটার নিচে আরও একটা ডিপ আছে। তো আবার যদি এটাকে আপনি এটার পাশে আনতে চান, তখন এটাকে আবার ফ্লোট লেফট করবেন। এভাবে ফ্লোট লেফট করে করে এক একটার পাশে আরেকটাকে আনবেন। তো এগুলো আমরা পরবর্তীতে দেখাবো যখন লাইভ প্রজেক্ট করব। আর এখন এরপর কি আছে দেখি। এরপর ইনলাইন ব্লকের কাজ দেখছি। আচ্ছা ধরুন আপনি এই অ্যালাইনের কাজও কিন্তু আমরা পারি, যে একটা টেক্সটকে কীভাবে অ্যালাইন করতে হয়, মানে টেক্সট অ্যালাইন সেন্টার, লেফট, রাইট, এগুলো কিন্তু আমরা করতে পারি, তাই না? এখন আমরা শিখি যে কি শিখব। ধরুন একটা ইমেজকে মাঝখানে কিভাবে আনবেন। তো আমরা একটা কাজ করি, একটা ইমেজ নিয়ে আসি। ফ্লাওয়ার লিখে সার্চ করলাম। কোন ফোল্ডার নেওয়া যায়, এটা নিলাম। আচ্ছা, এত কিছু ডাউনলোড করার টাইম নেই, আমরা কাজ করি, এটাকে এখান থেকে সেভ করে নিই। এভাবে সেভ করব কোথায়, আমাদের যে ফোল্ডার আছে এইখানে একটা IMG নামে একটা ফোল্ডার করি। সবসময় ইমেজ ফোল্ডারের মধ্যে রাখার চেষ্টা করবেন। ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করি, IMG, এবং এখানে আমরা একটা নাম দিয়ে দিই, img.png আসবে। তো আমাদের ইমেজটাকে এখন কল করে আমরা ইমেজটাকে কীভাবে সেন্টার করতে হয় সেটা শিখবো, এবং লেফটে রাইটে নিতে হয় এগুলো শিখবো। এখন আমরা এটা নিচে একটা ডিপ নিয়ে, যে ডিপের নাম দিলাম। ডিপের নাম কি, ডিপ দিলে তো হবে না, ডিপের নাম দেবো এখানে img1। আচ্ছা, এখানে img ট্যাগ নিলাম। এখন এখানে img আমরা ফোল্ডারের মধ্যে রাখলাম। তারপর img ফোল্ডারের মধ্যে img.png নামে একটা ইমেজ আছে, আর এখানে অল্টারের মধ্যে কিছু লিখে দিই img, মানে ইমেজটা না পেলে imgটা শো করবে। তো এখন আমাদের ইমেজ কল করা হয়ে গেছে, রিফ্রেশ করি, ইমেজটা আসছে। তো এটা লেফটে কেন চলে আসছে, কারণ এখানে আপনার আমরা যে এই যে বাটনগুলোকে ফ্লোট লেফট করেছি, তো এটার নিচে যেগুলো আছে সেগুলোকেও ফ্লোট লেফটে নিয়ে আসবে। তো এখন আমরা এগুলোকে ফ্লোট লেফটে শুধু জাস্ট এগুলোকেই করাতে যাচ্ছি, মানে এগুলোর বাইরের কোনো কাজ করবে না। এটা আমরা এভাবে বলে দিতে পারি যে এখানে BTN1 ধরবো আমরা। প্রথমে BTN1কে ধরে আমরা এখানে বলে দেব যে ওভারফ্লো হিডেন বলে দেব, ওভারফ্লো হিডেন দিয়ে দেব।
মানে এগুলোর মধ্যেই কাজ করবে যা কাজ করে, আর বাকিগুলো ওইটার কাজ করবে। মানে আমরা এখানে কি বলে দিলাম যে বিটিএন 1 এর মধ্যে যা আছে তা নিয়ে সে থাকবে, আর বাইরের কোনো কিছু এটার মধ্যে ঢুকতে দেবে না। মানে এটা ওভারফ্লো হিডেন করে দেবে, মানে অন্য কোনো কিছু এটার মধ্যে আসতে দেবে না। এতক্ষণ কিন্তু এটা এটার কাছে চলে গেছিল, তো আমরা যখন এটাকে ওভারফ্লো হিডেন করে দিলাম, এটা এটার মধ্যে বন্ধ করে নিয়েছে যে এটার মধ্যে আর কোনো কিছু আসতে দেবে না। তো এটা এখন ধাক্কা দিয়ে এটাকে নিচে ফেলে দিছে যেন এটা এটার মধ্যে না আসতে পারে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন ধরুন এটাকে মাঝখানে নেব। মাঝখানে যদি নিতে চাই আমরা সেটা কিভাবে নেব, সেটা প্রথমে আমরা এই যে IMG1 এটাকে আমরা নিয়ে একটু কাজ করি, দেখি যায় কিনা। .img1 এটাকে আমরা একটা উইডথ দিই, সরি এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন করি। ডিসপ্লে ইনলাইন কাজ করলে করবে, না করলে নাই, আমরা একটু করে দেখতে পারি। ডিসপ্লে ইনলাইন করলাম মানে এটা যতটুকু ভিতরে কন্টেনার আছে সেইটুকু পাবে, এবং মার্জিন অটো করি, মার্জিন অটো করতেছি কিন্তু কাজ করতেছে না। আচ্ছা, এইভাবে কাজ না করলে আপনি কি করবেন বলে দিচ্ছি। এখানে আপনি IMG ট্যাগটাকে ধরবেন। IMG ট্যাগটাকে ধরে এটার ভিতরে কোন ট্যাগটা আছে, IMG ট্যাগ আছে, IMG ক্লাসের মধ্যে IMG ট্যাগ আছে। আপনি IMG টাকে এখন টেক্সট এলাইন সেন্টার করুন, টেক্সট এলাইন সেন্টার করুন। আচ্ছা, তারপরেও কাজ করতেছে না, কেন কাজ করতেছে না একটু দেখি। IMG1 টেক্সট এলাইন সেন্টার। আচ্ছা, আমরা IMG ট্যাগকে না দিয়ে শুধু IMG ক্লাসটাকে দিই। এই যে দেখুন, আমরা যখন ক্লাসটাকে টেক্সট এলাইন সেন্টার করতেছি তখন এটার মধ্যে যা আছে সে টেক্সট মনে করে ইমেজটাকেও মাঝখানে নিয়ে নেবে। এভাবে আপনি চাইলে এটার আগে একটা ক্লাস নিয়ে সেই ক্লাসটাকে টেক্সট এলাইন সেন্টার করলে আপনার টেক্সটের সাথে সাথে ইমেজটাকেও সেন্টার করে দেবে। অথবা আপনি যদি চান যে টেক্সট এলাইন রাইট করবেন তখন সে কী করবে, এটাকে রাইটে নিয়ে যাবে। দেখুন রাইটে নিয়ে যাচ্ছে, মানে এটা টেক্সটের মতো কাজ করতেছে। তবে আপনি যদি IMG ট্যাগের মধ্যে যদি দিতে চান যে টেক্সট এলাইন সেন্টার বা লেফট, তখন এটা কিন্তু কাজ করবে না। তো আশা করি বুঝতে পারছেন একটা ইমেজকে কিভাবে লেফট রাইট ফ্লোটিং করবেন। তো ফ্লোটিং না, সরি অ্যালাইন, এটাকে ফ্লোট করলে কাজ করবে না। ফ্লোট করতে পারবেন আপনি এভাবে, ইমেজের মাপটা নিতে পারবেন। ঠিক আছে, ইমেজের মাপটা নিয়ে তখন তার আগে যে ডিপটা আছে ইমেজের সমান করে ডিপটার সাইজ দিবেন, সাইজ দিয়ে এবং সেই ডিপটাকে ফ্লোট রাইট অথবা লেফট করে দিতে পারবেন এইভাবে। আমি আরেকবার করে দেখি এটা কাজ করে কিনা। এখন আমরা এটার একটা উইডথ দিলাম, উইডথটা এখান থেকে মেপে আসি, নর্মালি রাখলাম এটা। আমরা এখন এটার উইডথ দেখি কতটুকু। আচ্ছা, এখানে 290 পিক্সেল এবং 160 পিক্সেল, উইডথ 290 পিক্সেল এবং হাইট 160। এখন আমরা এটাকে কি করব, মার্জিন অটো করে দিই, অথবা ফ্লোট রাইট করলাম। দেখুন ফ্লোট রাইট করাতে কিন্তু এটা ফ্লোট রাইটে চলে যাচ্ছে, এবং ফ্লোট লেফট করলে ফ্লোট লেফটে যাবে। কিন্তু মাঝখানে আনবেন কীভাবে, মাঝখানে আনতে হলে এখানে আপনার কী করতে হবে, মার্জিন 0 মানে উপরে নিচে 0 এবং ডানে বায়ে অটো মানে মাঝখানে থাকবে। দেখুন মাঝখানে চলে আসছে, মানে আপনি এটা দুইভাবেই করতে পারেন। তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি, এত কিছু না ইউজ করে জাস্ট এখানে টেক্সট এলাইনটা ইউজ করাটা বেটার। টেক্সট এলাইন সেন্টার, দেখুন সেম কাজ করতেছে। তো আপনারা জাস্ট টেক্সট এলাইন সেন্টারের মাধ্যমে কাজ করতেছে, তো এত কিছু ইউজ করার আশা করি দরকার নেই। যেটা সহজ হবে সেটা ইউজ করার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আপাতত এগুলো বুঝলেই চলবে, আর বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন, বোঝার চেষ্টা করবেন। তো আশা করি এগুলো নিয়ে আর প্রবলেম থাকবে না একটু চেষ্টা করলে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।